নমস্কার, রেডিও নিউ টাউনের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই নিউট্রি টক শোতে। আর এই সপ্তাহে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপোস। আচ্ছা, উপোস কি রোগা হতে সাহায্য করে? সাহায্য করলেও কতখানি সাহায্য করে জানাবেন আমাদের বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান সঙ্গীতা মণ্ডল। সঙ্গীতা, নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি, নমস্কার। তো যে প্রশ্নটা প্রথমেই আগে ছুড়ে দিয়েছি সেটা হচ্ছে যে রোগা হওয়ার একমাত্র উপায় আমরা বোধহয় এরম করে কিছু বলতে পারি না, কিন্তু অন্যতম উপায় কি উপোস করা? একদমই ঠিক নয়, কিন্তু মাঝে মাঝে আমরা বলবো যে উপোস করা খুবই ভালো, কিন্তু রেগুলার যদি প্রত্যেকটা দিন মানুষ উপোস করতে থাকে, আর অনেকেই দেখেছি খাবারটা বিকেলবেলা খাচ্ছে, তাও আবার হেভি জাঙ্ক ফুড, তো এভাবে উপোস করার তো একদমই মানে হয় না। আমাদের আগেকার দিনের মা দিদিমারা যেটা করতেন, সারাদিন হয়তো কোনো একটা বিশেষ দিনে উপোস করলেন, উপোস করার পর বাড়ির তৈরি করা কোনো একটা খাবার, তাও ঠাকুরকে দিয়ে, সেই খাবারটা কিন্তু খাওয়া হতো। বাড়ির মা দিদিমাদের হাতে সেই রান্না করা এখন হয়তো পসিবল নয়, কিন্তু তাও বলবো ঘরের খাবার খান। কিন্তু হ্যাঁ, উপোস করে কিন্তু রোগা হওয়া যায় না। ইন্টারমিটেড ফাস্টিং আমরা যেটাকে বলছি, সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক কেন? কারণ ইন্টারমিটেড ফাস্টিংয়ে আমরা কিছু কিছু উইন্ডো ওপেন রাখি, যেরকম হয়তো সকাল 12টা থেকে বিকেল 4টের মধ্যে আমি খাবো, তারপর আমি আর খাওয়া বন্ধ করে দেবো। আচ্ছা, এইগুলো কিন্তু করলে অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোলে আসে, কিন্তু জেনে রাখতে হবে এটাও কিন্তু খুব বেশি দিনের নয়। ওকে। আচ্ছা, এই ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে এই ব্যাপারটা কি, আর এটা কি সকলের জন্য উপযুক্ত? মানে সব বয়সের সমস্ত হেলথ কন্ডিশনে কি সবাই করতে পারে? না, সব হেলথ কন্ডিশনে করা যায় না। কিছু কিছু হেলথ কন্ডিশন, যাদের হয়তো কিডনির প্রবলেম রয়েছে বা লিভারের প্রবলেম রয়েছে, তারা কিন্তু ইন্টারমিটেড ফাস্টিং একদমই করতে পারবেন না। আর কারোর হয়তো খুবই বডিতে ইনফ্লামেশন রয়েছে, খুব প্রবলেম রয়েছে, তারাই ইন্টারমিটেড ফাস্টিংটা করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তাদের জন্য একটা মানে বিশেষ করে তারা যদি সবজির স্যুপ বা স্মুদিস বা সমস্ত লিকুইডস খাবার তারা খেলেন, এবং তারা হয়তো 3-4 দিন মাত্র এই প্রসেসটা ফলো করলেন, মানে উইন্ডোটা 12টা থেকে 4টে বা অন্য উইন্ডো তারা ওপেন রাখতে পারে, যেরকম 2টোর থেকে 6টা, এই উইন্ডোগুলো ওপেন রেখে তারা যদি স্মুদিস বা স্যুপস এই ধরনের কিছু খাবার, সেটাও কিন্তু ডায়েটিশিয়ানের কথা মাথায় রেখে, তাদের কথা মেনে, বিশেষজ্ঞদের পরামর্শ, ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়ে যদি তারা করেন, কিন্তু ইনফ্লামেশন বডিতে যাদের হয়, খুব তাড়াতাড়ি দেখেছি 7-8 দিনের মধ্যে ইনফ্লামেশন জিনিসটা একদমই কমে যায়। যাদের ব্লাড রিপোর্টেও অনেক সময় ইনফ্লামেশন দেখা যায়, তাদেরও কিন্তু একদম কম হয়ে যায়। বাহ, তাহলে আমরা জেনে গেলাম যে ইন্টারমিটেন্ট ফাস্টিং সেটা করা যায়, কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাইড আমরা যেটা বলে থাকি। অবশ্যই। তো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রথমত জেনে নিই যে এটা কাকে বলে বা কত ধরনের হতে পারে। ইন্টারমিটেড ফাস্টিং অনেক ধরনেরই হয়। মূলত যেটা হচ্ছে খাবারের মানে পর্যায় অনুযায়ী মানে ডিপেন্ড করে যায়। আচ্ছা। যেরকম হচ্ছে কোনো একটা উইন্ডো হয়তো ওপেন আছে সকাল 8টা থেকে রাত 8টা, মানে 12 ঘন্টার উইন্ডো ওপেন আছে। মানে আমি 12 ঘন্টা খেলাম, 12 ঘন্টা খেলাম না, হ্যাঁ, আচ্ছা। এরকম একটা আছে। তারপরে আছে 6 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে কিন্তু ইন্টারমিটেড ফাস্টিংয়ের মানে উইন্ডোগুলো কিন্তু আমরা মানে খুলতে আমি 2 থাকি। ঘন্টা খেয়ে নাকি আমি খাবো, আবার 2 ঘন্টা গ্যাপ দেবো, আবার তারপর না, 2 ঘন্টা মানে সারা 24 ঘন্টায় আমি 2 ঘন্টা খেলাম। আমার যতগুলো ক্যালোরি, ধীরে ধীরে আমাকে বাড়াতে হবে। হ্যাঁ, যতগুলো ক্যালোরি আমি নিচ্ছি বা যতগুলো খাবারের ধরন আমি ঠিক করেছি, হয়তো আমি কখনো ভেবেছি যে কার্বোহাইড্রেটটা একদমই নেব না, আমি ফ্যাট আর প্রোটিনটা দিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং করব, তো আমি 2 ঘন্টার কোনো একটা উইন্ডো ওপেন রাখলাম বা 4 ঘন্টার কোনো একটা উইন্ডো যখন ওপেন রাখলাম, আমি ব্যালেন্স ডায়েট, হয়তো 2টো মিল নিলাম। রাইট। শুরুতে হয়তো 4 ঘন্টা, শুরুতে মানে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টার উইন্ডোতে আমি খাবার নিলাম, আবার 6 ঘন্টা বা 8 ঘন্টা, এভাবে কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের অনেকগুলো টাইপস থাকে। আর খাবারের ধরনগুলোও কিন্তু সবার জন্য খুবই আলাদা আলাদা থাকে, মানে সবার জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ফুড রেসিপিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। অ্যাবসলিউটলি। সেই জন্য আজকে কোনো একটাই রেসিপি সেটা আমরা দিতে পারবো না, সেটা একদমই আগে থেকেই তাই। বলে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার যেটা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে সঙ্গীতার কাছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা জানি ফাস্টিংয়ের ফলে একটা হরমোনাল
চেঞ্জেস বা কিছু এফেক্ট করে, মানে এটা কি সত্যি করে নাকি এটা মিথ? এটা পুরোপুরি মিথ নয়, এটা সত্যিই করে। একটা ব্যাড আছে, একটা গুড আছে। আমি প্রথমে গুডটা দিয়ে শুরু করছি। যেরকম বললাম ইনসুলিন কিন্তু খুব যাদের খুব ডায়াবেটিস বা এরকম যদি হাইপোগ্লাইসিমিয়া না থাকে, হাইপোগ্লাইসিমিয়া ইন দ্য সেন্স ব্লাড সুগার কমে যাচ্ছে, মানে একদম 70-75-এর নিচে নেমে যাচ্ছে, সেটাকে কিন্তু একদম আমরা হাইপোগ্লাইসিমিয়া বলছি। এইটা যদি কারো না থাকে তাহলে সেই রকম ডায়াবেটিস মানুষ কিন্তু, যারা ডায়াবেটিস পেশেন্ট, শুধু ডায়াবেটিসই আছে, এছাড়া অন্য আর কোনো রোগ নেই, আর কোনো ব্লাড প্যারামিটার অ্যাবনর্মালিটি নেই এবং ওবেসিটিও তাদের নেই, তারা কিন্তু ইন্টারমিটেড ফাস্টিংটা করলে কিন্তু ইনসুলিনের যে রেজিস্ট্যান্ট আমাদের বডিতে হয়ে যায়, ইনসুলিনটা কাজ করে না, সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, এরকম আমরা 2 দিন তাদেরকে ফাস্টিং করিয়ে আবার 10 দিন নর্মালি খাবার খাইয়ে আবার 2 দিন হয়তো ফাস্টিং করালাম, এরকম করে দেখা গেছে তাদের ইনসুলিনটা কিন্তু বডিতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর প্রোডিউস করছে, মানে যেটা মানে অনেকে ইনজেক্ট করতে হয় বাইরে থেকে, না সেটা টাইপ 1-এ হয়, টাইপ 2-তেও হয়। কি হয় ডায়াবেটিসের ক্ষেত্রে, কি হয় ইনসুলিনটা আমাদের তো বডি থেকে বেরোচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তার জন্যই কিন্তু ডায়াবেটিস টাইপ 2, এক্স্যাক্টলি ডায়াবেটিস টাইপ 2 কিন্তু ইনঅ্যাক্টিভেট ইনসুলিনের জন্যই আমরা দেখতে পাচ্ছি। বডি থেকে ইনসুলিন বেরোচ্ছে, আর অনেকের হয়তো একদমই বেরোচ্ছে না, সেটাও হতে পারে। তো বেশিরভাগ ইনসুলিন রেজিস্ট্যান্টের জন্য এটা দেখা যায়। তো তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা খুবই কাজ করে। এবং বাজে যেটা এবার বলবো নিউজটা কি, অনেকের দেখবেন যে বাচ্চা ডিলে হচ্ছে, হয়তো ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এরকম টাইপের হরমোনের ইমব্যালেন্স রয়েছে। যারা চাইল্ড বিয়ারিং মাদার্সরা রয়েছে তারা কিন্তু ইন্টারমিটেড ফাস্টিংটা কখনোই করবেন না। আর গভীর কোনো ইনজিউরি থাকলে, হয়তো কারোর ফ্র্যাকচার হয়েছে বা কারোর হয়তো কোথাও লেগ অ্যাম্পুটেশন হয়েছে ডায়াবেটিসেও, তারা কিন্তু এই ইন্টারমিটেড ফাস্টিং করবেন না। এটা কিন্তু তাহলে তাদের ভীষণ ক্ষতিকারক হতে পারে, একটা দিক হতে পারে তাদের জন্য, শরীরের জন্য। আচ্ছা, আমার মনে পড়ছে, মানে এক্ষুনি তুমি কথায় কথায় শুরুতেই যেটা বললে, সেটা হচ্ছে যে খুব বেশি দিন এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত নয়। হ্যাঁ, তো এই ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি দেখছি যে আমার এই ব্লোটিংটা কমছে না। আমি করলাম 1 মাস 2 মাস হচ্ছে না, আমি 6 মাস 1 বছর যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং বা 5 বছর করি, তাহলে কতখানি ক্ষতিকর হতে পারে? ডেডলি, মানে হচ্ছে কোনো অঙ্গর হয়তো সম্পূর্ণভাবে বিকল হয়ে যাওয়া, এটার থেকে হতে পারে ইন্টারমিটেড ফাস্টিং থেকে। হুট করে আমরা যদি কোনো একটা পদ্ধতি না মেনে, কারণ ইন্টারমিটেড ফাস্টিং এমন একটা জিনিস, এটা কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, এটা ভীষণ ভালো আমাদের বডিতে। আমরা কখনো কখনো উপোস করে থাকি, আমাদের প্রত্যেকটা রিলিজিয়াসে কিন্তু আমাদের ফাস্টিংয়ের প্রচলন রয়েছে এবং সেটাতে কিন্তু ভালো খাবার দিয়ে সেটাকে আমরা ব্রেক করছি। তো সেভাবেই কিন্তু আমাদের এটা দেখে নিতে হবে। অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় আমরা কিন্তু হেলদি ফুড দিয়ে কিন্তু ফাস্ট ব্রেক করি। একদম, এটা মানে আইদার হাই আয়রন কন্টেন্ট রয়েছে, ক্যালসিয়াম রিচ কিছু রয়েছে, বা হয়তো আমরা ফ্রুট জুস বা মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের যে জুসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু আমরা খেয়ে ফাস্টিংটা ব্রেক করি। আমরা দেখি, মানে সেটাও আমাদের মাল্টিভিটামিন বলতে পারি। অবশ্যই, আর ফাইবার রিচও থাকে। তো ফাস্টিং ব্রেক করার ফার্স্টেই রুলস হচ্ছে ফাইবার রিচ কোনো খাবার দিয়ে ফাস্টিংটা ব্রেক করা। তো যে কোশ্চেনটা তুমি বললে সেটাতে চলে আসি, যে আমাদের এটা দীর্ঘস্থায়ী কিনা। না, একদমই দীর্ঘস্থায়ী না। এটাতে কিন্তু শরীরের বিভিন্ন প্রবলেম, হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে যে কোনো অঙ্গ বিকল হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম কোনো কেউ ইন্টারমিটেড ফাস্টিং 15 ডেজের বেশি কোনো ডিজিজ যদি থাকে বডিতে, তাহলে তাদের করতে নেই। আমরা ম্যাক্সিমাম আমরা যদি ইন্টারমিটেড ফাস্টিং কোনো মহিলাকে বা পুরুষকে দিই, সেটা কিন্তু 15 to 25 ডেজের বেশি সেটা কখনোই নয়। ওকে, ওকে, হেলদি নয়, সেটা ব্যালেন্স নয়। আচ্ছা, কিন্তু যদি ওজন না কমে তারপরে কি করব? মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ মানে এই যে ওজন মাঝখানে আবার একটা ব্রেক নিয়ে কি আবার স্টার্ট করা যায়? আবার স্টার্ট করা যায়, ব্লাড প্যারামিটার চেক করা হয়। অনেক সময় দেখা যায় ইন্টারমিটেড ফাস্টিং যদি কেউ ডায়েট না মেনে নিজে থেকে কিছু একটা দেখলো, শুনলো, তারপর করলো, তাতে দেখা গেছে ফ্যাট সেলটা ব্রেকডাউন করছে না, বডিতে মাসেল ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু প্রচুর অসুখ বিসুখ। হুট করে অনেকে আছে 5 কেজি কমে গেল ইন্টারমিটেড ফাস্টিং করে, তারা ভাবছে, তারা ওয়েট মেশিনের সামনে দাঁড়াচ্ছে আর ভাবছে আমি তো 5 কেজি কমে গেছি, কি মজা। কিন্তু তারপর কি হলো, তাদের অন্যান্য রোগ সেকেন্ডের মধ্যে ধরা দিল। আর সেটা অবশ্যই হরমোনাল ডিস্টারবেন্স থেকেই শুরু হয়, তারপর গাট হেলথটা কিন্তু টোটালি নষ্ট হয়ে যায়, আর তারপরেই শুরু হয় এই হার্টের প্রবলেমগুলো।
তো এত বড় বড় রোগগুলো চলে আসে। তাই জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু প্রপার ডায়েট দিয়ে করতে হবে, প্রপার নিউট্রিশন যেন আমাদের বডিতে যায়, কারণ এত কম উইন্ডো আমাদের অনেক সময় অনেক নিউট্রিশন লস হয়ে যায়, কারণ আমরা এতটাই কম খাচ্ছি, এতটা কম উইন্ডোর জন্য আমরা অনেক কিছু জিনিস খাই না, কারণ একসাথে এতটা কখনোই কেউ খেতে পারে না। তো তারা কি করে, খাবার বন্ধ করে দেয় এবং জোর করে তারা জল খেয়ে প্রচুর পরিমাণে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করে। আর লাস্টে গিয়ে কী হয়, যখন প্রচণ্ড ফেলিয়ার এটাতে আসে, তারা কিন্তু কার্বোনেটেড ড্রিঙ্কস, বেভারেজ, বাইরে থেকে পিৎজা, ফুচকা এগুলো কিন্তু চরম মাত্রায় তারা খেতে থাকে। আর সেটা খাওয়ার ফলে কিন্তু ফার্স্ট আমাদের যেটা মাসেল গেইন তখন হয় না, তখন ফ্যাট গেইন হয়ে যায়। মানে আমি ফ্যাট লস করতে গেলাম, আমার মাসেল লস হয়ে গেল, ওটা যেই বন্ধ করলাম অমনি যে খাবারগুলো শুরু করলাম নর্মাল খাবার খেলেও, তখন আমার কিন্তু ফ্যাট গেইন, মানে ডাবল ফ্যাট চলে এলো, হিতে বিপরীত। আচ্ছা, এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলাম, তাতে অ্যাকচুয়ালি আমার কি কমছে? আমার কি শুধু ফ্যাট কমছে নাকি আমার মাসেল রিডাকশনও হচ্ছে? অনেক সময় দেখা গেছে ঠিক প্রোটিন এবং এক্সারসাইজ যদি না নেওয়া হয়, মাসেল রিডাকশনটাই বেশি হয় ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে। আর যদি কেউ প্রোটিন ইনটেক ঠিক রাখে, যদি কেউ ওয়াটার ইনটেক ঠিক রাখে আর এক্সারসাইজ করে, তাহলে কিন্তু ফ্যাট লস হয়। এইটাই একমাত্র ডিফারেন্ট আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে, ফ্যাট লস আর মাসেল লসের। রাইট, মানে এটা কিন্তু এই যে ওজন কমা, ওজনটা আমাদের এই মাস এবং মাসেল এবং ফ্যাট এই দুটোর থেকে আসে। অবশ্যই আমাদের একটা বোন মানে হাড়েরও একটা ওজন থাকে এবং বডি 70%ই 60-70%ই ওয়াটার। তো সেটা তো অবশ্যই বুঝতে হবে, অনেকের বডিতে কিন্তু এক্সট্রা টক্সিক ওয়াটার রিডিউস মানে থাকে আর কি, রিডিউস করে না ওটা, তো তখন আমাদের কিন্তু মাসেলটা রিডাকশন হয়। রাইট, যেটা কিন্তু কাম্য নয়, একদমই নয়। আচ্ছা, আজকে আমরা প্রথমে বলে দিয়েছি কোনো রেসিপি তো বলতে পারবো না, কারণ এক একজন মানুষের জন্য এক এক ধরনের খাবার এবং ডায়েট প্রয়োজন। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে করতে যেটা প্রয়োজন সেটা তুমি বলেছো যে একটা সুষম আহার বা খাদ্যাভ্যাসে থাকা, ব্যালেন্স মিল প্ল্যান, ব্যালেন্স ডায়েট, আর তার সাথে নিতে হবে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলস যে ড্রিঙ্কগুলো বা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলসের যে ফ্রুট সোর্সেসগুলো বা ভেজিটেবলসের যে সোর্সগুলো, স্যুপস, বেশি করে স্যুপ নেওয়া, ডিহাইড্রেট না হয়ে পড়া, এগুলো কিন্তু আমাদের মেনটেন করে যেতে হবে। আর ফার্স্টে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কিন্তু আমরা কোনো ফাইবার দিয়েই বা প্রোটিন রিচ, ফাইবার রিচ, হাইড্রেটেডভাবে, মানে ফার্স্টেই আমি একটা ছোট্ট করে বলে দিই, তাও ছাতুর পাউডার, যে ছাতুটা, সেটা খেয়েও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং সেই দিনটা শুরু করতে পারি। বাহ, তাহলে আমরা কিন্তু ব্রেকফাস্ট কথাটা যখন বলি, আমরা কিন্তু প্রথম ফাস্টিং ব্রেক করি আমাদের ব্রেকফাস্ট দিয়ে। একদম। তাহলে আমি তোমার কাছে আগে মানে এটা বলে জোর করে আদায় করে নেওয়া যাকে, তো সেরকমই একটা রেসিপি দেব না করেও আমি যেটা মানে জানতে চাইবো সঙ্গীতার কাছে, এটাই আমার একদম শেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট আমি ধরো রাতের বেলায় শেষ খাবার সন্ধ্যে 7টায় যেটা বলা হয় এখন অবধি, খুব চেষ্টা করি আমরা ভারতীয়রা রাত্রি 10টার মধ্যে খেয়ে নেওয়ার, কারণ আমরা অনেক সময় একটু লেট নাইট খেতেই পছন্দ করি, কিন্তু সেটা একেবারেই হেলদি নয় আমরা জানি। তো আমি খুব কষ্ট করে ধরো 7টা কি বড়জোর 8টায় আমি খেলাম শেষ খাবার, তাহলে আমি এই যে ব্রেকফাস্ট খাবো কোন সময়, মানে উইচ ইজ দ্য কারেক্ট টাইম? আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং ধরো করছি না, কিন্তু আমি সহজভাবে একটা সহজ খাবার খেয়ে ওয়েট লস করতে চাইছি, তো আমার কি খাবার হওয়া উচিত? সকালবেলা আমি এটাই বলবো, একদম 7:30 থেকে শুরু করে, যদি কেউ তাড়াতাড়ি অফিস বেরোয়, যদি কেউ তাড়াতাড়ি ঘুমোয়, তাদের ক্ষেত্রে 7:30 থেকে শুরু করে 8:30টার মধ্যে তো একটা ব্রেকফাস্ট করে নেওয়া উচিত। আর যদি কেউ লেটে শোয়, মানে আমি তাও বলছি 11টা থেকে 12টা, মানে বেশিরভাগ আমি যতদূর জানি আমাদের বাঙালির মানুষরা অনেকটা দেরিতে ঘুমোয়, তো তারা কিন্তু 9টার মধ্যে, আমরা কি বলবো, স্ক্রিন টাইমটা যদি অনেকে রাখে, ওয়াচিং এ আমরা চলে যাই এবং কখন যে রাত হলো হয়ে গেছে বুঝতে পারি না, তাদেরও বলবো 9টা থেকে 10টার মধ্যে তো অবশ্যই করে নেওয়া উচিত। তার বাইরে কিন্তু কোনো ব্রেকফাস্ট করা উচিত না, তারপরে আমরা কিন্তু ওটাকে ব্রাঞ্চ বলে থাকি। একদম। তো ব্রেকফাস্টে প্রথম আমরা কি খাবো? ফার্স্টে আমরা কোনো ডিম নিতে পারি, হাই প্রোটিন, যারা ডিম খান না তারা সয়াবিন নিতে পারেন।
তো এরকম কোনো একটা মিল যেখানে আমি সয়াবিন এবং ডিম দুটোই দিতে পারি, সেটা হচ্ছে কোনো একটা ওটস, যদি আমি হেলদি থাকতে বা ওয়েট লস করতে যাচ্ছি, তো আমরা অবশ্যই কোনো ভাত সকালবেলা নিতে পারছি না, এবার নিলেও সেটা ভালো, এমন কিছু খারাপ নয়, ভাত সকালবেলা খেয়ে যেতেই পারেন আপনি, কোনো আমার অসুবিধা খুব নেই। পছন্দের ব্রেকফাস্ট সকালবেলা থেকে আমি ঘি ভাত খেয়ে স্কুলে গেছি। কিন্তু সেটা হচ্ছে গিয়ে একদম প্রোটিন কোয়ান্টিটিটা যেহেতু লো থাকে ঘি ভাতে, আমরা বলবো যে আপনি ওটা full on কোনো carbohydrate সেদ্ধ, and fat, হ্যাঁ। কোনো সেদ্ধ ডিম বা একটু সয়াবিন বা কোনো ডাল বা চিকেন নিতে পারলে খুবই ভালো হয়। আর বা এখন যেটা বাজারে সবাই যেটা পছন্দ করে, চিল্লা পছন্দ চিল্লা করে, পছন্দ, হ্যাঁ। তো যেরকম ওটস চিল্লা বা রাইস পাউডার দিয়ে, যেরকম ভাতই যদি খেতে চান তাহলে আপনি রাইস পাউডার দিয়ে বা ওটস দিয়ে চিল্লাটা বানিয়ে নেবেন, তার মধ্যে রকমারি ভেজিটেবলস দিয়ে, এবং তার মধ্যে যে মশলাটা আপনার ভাল লাগে, অনেকে জিরে গুঁড়ো ভাল লাগে, অনেকের ধনে পাতা দিয়ে শুধু খেতে ভাল লাগে, টমেটো দিয়ে, তো এরকম করে আপনি তার মধ্যে ডিম ফাটিয়ে বা তার মধ্যে বেসন এটা দিয়ে কিন্তু খেতেই পারেন। এই যে চিল্লাটার জন্য তেলও খুব কম লাগে, অল্প 1-2 ফোঁটাই তেল লাগে, তো দোসা এটা খুব বানানোর মতো, হ্যাঁ। একদম প্যানকেকের মতন খুব ভাল লাগে, তো এটাও কিন্তু খাওয়া যেতে পারে। দারুণ রেসিপি, আমরা ব্রেকফাস্ট রেসিপি জেনে নিলাম, যেটা দিয়ে আমরা রেগুলারের যে ফাস্ট, মানে যেটাকে আমরা ব্রেকফাস্ট বলি, সেটা আমরা ব্রেক করতে পারি। তাই হেলদি থাকুন, হেলদি খান, এবং হেলদি থাকার জন্য দেখতে এবং শুনতে থাকুন নিউট্রি টক শো, শুধুমাত্র রেডিও নিউ টাউনে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।